আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দীর্ঘদিন কোনো ভিডিও আপলোড করতে পারি নাই বিভিন্ন ধরনের ব্যস্ততার কারণে। তো অনেক প্রশ্ন আসে ভিডিওর নিচে, একই রিলেটেড আরও অনেক কোশ্চেন আসে, ওগুলোর উত্তর সময় মতো এক কথায় দেওয়াও সম্ভব হয় না। আসলে ভিউয়ার্সরা সন্তুষ্টও হয় না হয়তো শর্টকাট উত্তরে, কারণ বোঝার অনেক কিছু আছে। তো আজকে কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকের মূল আলোচ্য বিষয়টা আসলে একদম কম্বাইন্ড অনেক কিছু নিয়ে, তো পার্টিকুলার কোনো বিষয় না অ্যাকচুয়ালি। তো ভিডিওটা একটু লম্বা হয়ে যেতে পারে, ধৈর্য নিয়ে যদি ভিডিওটা শেষ করতে পারেন, দেখতে পারেন, অনেক কিছু জানবেন, আশা করি বুঝতে পারবেন। এখান থেকে অনেক প্রশ্নের উত্তর আসলে ক্লিয়ার হয়ে যাবে। এই যে মিটারটা দেখতেছেন 80-র দশকে, এই মিটারটা আসলে এই মিটারটা এটা বিলাসিতা ছিল আসলে, কারণ খুব হাতে গোনা কয়েকটা বাইকেই আরপিএম মিটার দেওয়া হইতো, এবং এই RX 115-এ এই মিটারটা অ্যাড করা হয়েছে। আর এমনি 100-এ অ্যাড করার জায়গা আছে, বাট কেবলটা দেওয়া থাকে না, আর এখান থেকে একটু লেদে কাজ করা নিতে হয়। তো ওই সব ব্যাপার নিয়ে আজকের আলোচনা না, আলোচনাটা হচ্ছে মূলত শুরু করব হচ্ছে ছোট্ট একটা প্রশ্ন, যেটা যে টপ স্পিড কত। তো মিটার নিয়ে যেহেতু কথা বলতেছি, তো মিটারের সর্বপ্রথমে একটা প্রশ্নের উত্তর দেবে মিটারের মাধ্যমে। এখানে মাইল মিটারে দেখেন 160 কিলোমিটার পার আওয়ার শো করতেছে মাইল মিটারটা, আর RX 100-এ থাকে হচ্ছে 140 কিলোমিটার। তো অনেকে বলে যে গাড়ি 70-এ ওঠে না, মানে অনেকে না বুঝে বলে, এগুলা যারা বুঝে না তারা এইসব কথা বলে। আর মাইল মিটার দিয়ে রাখছে 160। তো অনেকে অবাকও হয় যে সিসি 115 সিসির মাইল মিটার কীভাবে 160 হয়। তো এটা বলে রাখি, এটার কোম্পানি ক্লেম করে 100 থেকে 110 কিলোমিটার পার আওয়ার। আর RX-এর এমনি আমাদের উপমহাদেশে, মানে বাংলাদেশের কথা বলবো শুধুমাত্র, বাংলাদেশে যে গাড়িটা আসছে এটা হচ্ছে ড্রাম ব্রেকের সাথে আসছে, কস্টিং কমানোর জন্য এটায় ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে। আর হচ্ছে অন্যান্য দেশ, মালয়েশিয়া, থাইল্যান্ড, সাউথ আফ্রিকা এবং অন্যান্য বিশ্বের যে সব জায়গায় এই গাড়িটা গেছে, ওইখানে ড্রাম ব্রেকও গেছে এবং ডিস্ক ব্রেকও, এটার সাথে হাইড্রোলিক ব্রেক আর কি, যেটা হাইড্রোলিক ব্রেকও এটার সাথে দেওয়া হয়েছে। 1980 সালের পরে এই গাড়িটা বাজারজাত হয়েছে এবং এত পপুলার হয়েছে, কিন্তু একটা পর্যায়ে গিয়ে 90-এর দশকের শেষের দিকে গাড়িটা ব্যান্ড করা হয় ইন্টারন্যাশনাল এমিশন অ্যাক্টে পড়ে। মানে এটা পরিবেশের জন্য ক্ষতিকারক, কারণ টু স্ট্রোক ইঞ্জিনে তো ধোঁয়া বের হয় প্রচুর, আপনারা জানেন। এই ধোঁয়া নিয়েও অনেক প্রশ্ন আছে রাস্তাঘাটে। আমি প্রায় বলতে অলমোস্ট প্রতিদিনই আমার হচ্ছে ঢাকা থেকে গাজীপুর যাওয়া পড়ে। তো সেইখানে অনেকে পাশ থেকে আইসা বলে যে ভাই ধোঁয়া বের হইতেছে, ভাই ধোঁয়া বের হইতেছে। এরা আসলে জানে না যে এটা ধোঁয়া বাইর হওয়া বন্ধ হয়ে গেলে আসলে গাড়ি বন্ধ হয়ে যাবে। তো সেই বিষয়ে একটা কথা বলি, সেটা হচ্ছে যে সাইড মোবিল, যেটা মোবিল বলাটা আসলে ঠিক হবে না, মোবিল হচ্ছে ইঞ্জিন অয়েলের একটা কোম্পানির নাম। আমরা অভ্যস্ত হয়ে গেছি, যেমন মোটর সাইকেল মানেই হচ্ছে হোন্ডা যাইতেছে, সেটা যেই কোম্পানি হোক না কেন, এখনও এটার প্রচলন আছে, গ্রাম দেশে ঢুকলে বুঝতে পারবেন। তো সাইড অয়েল, যেটা টুটি অয়েল দেওয়া হয়, অনেকের প্রশ্ন থাকে ভাই টুটি অয়েলের পরিবর্তে অন্য কিছু ইউজ করা যাবে কিনা, বা রেগুলার ইঞ্জিন অয়েল যেটা আছে অন্য, ওইটা ইউজ করা যাবে কিনা। হ্যাঁ, ইঞ্জিন অয়েল ওগুলা ইউজ করা যাবে এবং আমি নিজেও ইউজ করি, কিন্তু ঘটনা হচ্ছে যে টুটি অয়েলের বার্নিং ক্যাপাসিটি এটা দেখবেন যে জারের গায়ে লেখাই থাকে যে ইউ ক্যান মিক্স উইথ পেট্রোল অর অকটেন। তো 40 অয়েল মানে ইঞ্জিন অয়েল, রেগুলার ইঞ্জিন অয়েলে কিন্তু এই জিনিসটা আপনারা লেখা দেখবেন না কখনোই। মানে টুটি অয়েলটা দেওয়াই হয়েছে আপনার পেট্রোল বা ডিজেল এই অকটেনের সাথে মিলায় ইউজ করার জন্য। তো যাই হোক, অনেকে বলে যে আরে 10 বছর ধরে ইউজ করতেছি, 15 বছর ধরে ইঞ্জিন অয়েল অন্যটা ইউজ করতেছি সাইড মোবিল হিসাবে, সাইড অয়েল হিসাবে, কিছু হইতেছে না, আপনি আইসেন টুটি নিয়ে। এটা তো অ্যাভেলেবল না। টুটি পাওয়া যায়, দাম তুলনামূলক কম বা বেশি হইতে পারে। যারা রেগুলার প্রাইসে বিক্রি করে তারা হচ্ছে রেগুলার বাজার দামে বিক্রি করে, আবার অনেকে সুযোগ নেয় যে এটা অ্যাভেলেবল না, এটার দামটা বাড়ায় দেওয়ার চেষ্টা করে। তো টুটি অয়েল যখন আপনার সাইড অয়েলটা শেষ হয়ে গেলে গাড়িতে যেসব লক্ষণ দেখা দেবে সেটা বলতেছি। এই টুটি অয়েলের কাজটা তো আপনারা জানেন, যে সাইড থেকে যে মোবিলটা অয়েলটা, বারবারই মোবিল বলতেছি, দুঃখিত, আমার অভ্যাস হয়ে গেছে। এখানে একটা পাম্প আছে এটার ভিতরে, এই পাম্পের ভিতরে আসে, পাম্প থেকে মোটা পাইপ দিয়ে পাম্পে আসে, পাম্প থেকে এইখান দিয়ে কার্বোরেটরে যায়, কার্বোরেটর থেকে ইঞ্জিনে গিয়ে কার্বোরেটরের ভিতরে হচ্ছে এটা
অকটেনের সাথে বা পেট্রোলের সাথে মিক্স হয়ে পরিমাণ মতো মিক্স হয়ে এটা হচ্ছে এই কম্বাসন চেম্বারে যায়, হেডে গিয়ে জ্বলে এবং জ্বলার কারণেই এটা হচ্ছে আপনার ধোঁয়া বের হয়, সাইলেন্সার দিয়ে ওইটা পুড়ে ধোঁয়া বের হয়। শুধুমাত্র পেট্রোল দিয়ে চালাইলে এটাই কোনো ধোঁয়া বের হবে না এবং আপনার ইঞ্জিন সিজ হওয়ার সম্ভাবনা থাকবে, কারণ ওই অয়েলটা ইউজ করাই হয় হচ্ছে পিস্টনটাকে লুব্রিকেট করার জন্যে। তো পিস্টনটা লুব্রিকেট যখন না হবে তখন কি হবে, শুধুমাত্র পেট্রোল বা অকটেন যখন যাবে এটার সিলিন্ডার ওয়ালে আর পিস্টনের গায়ে ঘর্ষণের ফলে এটা আঠার মতো একটা কাজ করবে। দেখবেন যে অনেক কিছু কিন্তু আমরা বাইকে জানি যে পেট্রোল দিয়ে ক্লিন করতে না করে, যেমন চেন একটা জিনিস, চেন নষ্ট হয়ে যায়, পেট্রোল দিয়ে ওয়াশ করলে চেন কিন্তু নষ্ট হয়ে যায়। তো এই টুটি অয়েলটা যখন শেষ হয়ে যাবে আপনার এই ট্যাঙ্কি থেকে, ওই পাম্প দিয়ে আর সাপ্লাই হবে না, নষ্ট হওয়ার কারণে হতে পারে, অথবা ধরেন শেষ হয়ে গেছে। তো শেষের আগে যেই ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যখন ট্যাঙ্কির একদম তলানিতে চলে যায় তখন টুটি অয়েলের রেগুলার যেই ফোর্সটা থাকে কার্বোরেটরে যাওয়ার তার চেয়ে প্রায় দ্বিগুণ অর্থাৎ বেড়ে যায়। তখন হঠাৎ করে হইতে পারে কি আপনার আরপিএমটা বেড়ে যেতে পারে। তো আপনি মানে স্বাভাবিকভাবে চিন্তা করেন, যদি একটা বোতলের ভিতর পানি ভরে সেটারে মুখটা খুলে ডাইরেক্ট উপর করে দেওয়া হয়, প্রথম দিকে যেই পরিমাণে পানিটা পড়বে বোতলের মুখ দিয়ে, একদম শেষের দিকে এসে কিন্তু এটা টানটা অনেক বেড়ে যাবে ধূপ করে, মানে তো এই অয়েলের ট্যাঙ্কির ক্ষেত্রেও তাই। তো এটা এখন তো আমাদের কি হয়, এখন এই যে ককপিট যেটারে বলে মিটার, এখানে সব কিছু দেওয়া থাকে, এটা দেখে আমরা ইন্ডিকেট করতে পারি। কিন্তু এটা ওই জামানার গাড়ি যখন হচ্ছে মানুষের সাথে গাড়ি কথা বলতো, অর্থাৎ এটার সাউন্ড শুই না, এটা কি চাইতেছে না চাইতেছে, কখন কি দরকার, এটা কিন্তু একদম সেমি অটোমেটিকও না, এটা ফুলি ম্যানুয়াল একটা গাড়ি। তো গাড়ির সাউন্ড আপনারে বলে দেবে ভাই আমার এইটা দরকার, এইটা দাও। তো আপনি কিন্তু খেয়াল রাখতে হবে, এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। খালি যে চালাইলাম আর তেল বললাম আর চালাইলাম এরকম কিছু না, এই জিনিসগুলো একটু পুঙ্খানুপুঙ্খভাবে খেয়াল রাখতে হবে, নাহলে লং রানে গিয়ে বিপদে পড়বেন। তো আমি অ্যাটাচ করে দিব যখন আরপিএমটা তেলটা শেষ হতে থাকে, সাইড অয়েলটা শেষ হতে থাকে, তখন গাড়ির আরপিএম কিভাবে হঠাৎ করে বেড়ে যায়। আর ওই সময় অল্প কিছু কিলোমিটার আপনি হয়তো চালাইতে পারবেন, অথবা গাড়ি স্টার্ট নাও নিতে পারে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই রকমভাবে যদি অয়েল ছাড়া চালান, সাইড অয়েল ছাড়া যদি চালান, তাহলে ভয়ঙ্কর বিপদে পড়বেন, পিস্টন সিজ হয়ে যাবে। পিস্টন আর কোনোভাবে আপনি মুভ করাইতে পারবেন না, আটকা যাইতে পারে আঠার মতো, এমনকি এমনও হইতে পারে যে কাইটে বের করতে হইতে পারে। তো এই সিজ হওয়া জিনিসটা খুব খারাপ। তো যাতে সিজ না হয় এই জন্য সাইড অয়েলের দিকে আপনারা খোঁজ খবর রাখবেন। আর 2 নাম্বার যে ব্যাপারটা, ভাই কত কিলোমিটার চলে, 1.5 লিটার সাইড মোবিলে কত কিলোমিটার, এটা আপনার টোটালি এইখানে যে পাম্পটা দেওয়া আছে এটার অ্যাডজাস্টমেন্টের উপরে। সাধারণত 25 মিলি 1 লিটার অকটেনের সাথে, 1 লিটার অকটেনের সাথে 25 মিলি ইঞ্জিন অয়েল, সাইড অয়েল 25 থেকে 30 মিলির ভিতরে দিতে পারবেন। আবার বেশি হয়ে গেলেও কিন্তু প্লাগ ভিজায়, এই কম্বাস্ট হইতে মানে সহায়তা করবে না, মানে ভিজায় ফেলবে, যার কারণে আপনি ফুললি যে স্যাটিসফ্যাকশন ওইটা পাবেন না, আর গাড়ি বন্ধ হয়ে যেতে পারে। আর বন্ধ হইলে প্লাগ খুলে ওইটা পরিষ্কার করতে হইতে পারে। তো এই গেল হচ্ছে টুটি অয়েল শেষ হওয়ার লক্ষণ। আর দ্বিতীয়ত হচ্ছে টুটি অয়েল যদি না পান আপনারা পাতলা গ্রেডের 40 অয়েল দিয়ে চালাইতে পারেন, কিন্তু লং রানে গিয়ে ইঞ্জিনের ক্যাপাসিটি কমে যাবে, ইঞ্জিনের টান কমে যাবে। আর যদি টুটি অয়েল সবসময় ইউজ করেন তাহলে তো আর কথাই নাই, একদম যা সার্ভিস পাওয়ার তাই পাবেন। এখন আসেন অ্যাডজাস্টমেন্টের ব্যাপার। এখন ধরেন আপনি লোকালি চালান গাড়িটা, সবসময় আপনি মহল্লার ভিতরে, এলাকার ভিতরে বা জ্যামের ভিতরে চালান, সেই ক্ষেত্রে কিন্তু আপনার টুটি অয়েল নর্মাল রাখলেই হবে। কিন্তু যখন আপনি হাইওয়েতে যাবেন, যেখানে ক্রমাগত 80-র উপরে 70-এর উপরে আপনার গাড়ি টাইনাই যাইতে হবে, কারণ প্রত্যেকটা রাস্তার একটা রিকোয়ারমেন্ট আছে। ওই রাস্তার রিকোয়ারমেন্ট যদি আপনি না মানেন, আপনারা কিন্তু পিছন থেকে গাড়ি এসে বারবার হর্ন দিবে, এবং তো ওই সব জায়গায় আপনি চাইলেও স্লোভাবে চালাতে পারবেন না। সেই সব রাস্তায় যদি আপনারা রেগুলার এই ইয়ামাহা RX চালাতে যান, সেক্ষেত্রে টুটি অয়েলটা বাড়ায় মোবিল পাম্পের রিচ করে চালাইতে হবে। আর রিচ করলে কোনো সমস্যা নেই, যে আপনি লোকালি চালাইলেও যে কমায় চালাইতে হবে এরকম কোনো ব্যাপার না। লোকালি চালাইলে একটা প্রবলেম হয় কি, এই সাইড অয়েলটা বাড়ানো থাকলে ধোঁয়াটা বেশি হয়, পিছনের লোকজন বিরক্ত হয় এই ধোঁয়ার কারণে। তো এই কারণে আর কি আমরা সাধারণত কমায় চালাই, কমায় বা মিডিয়াম ওয়েতে চালাই। তো আপনি যখনই হচ্ছে হাইওয়েতে যাবেন, তখন হাইওয়ের রিকোয়ারমেন্ট অনুযায়ী, কারণ যখন তখন আপনার কিন্তু হুশাস টান দিতে হইতে পারে, ওভারটেক করতে হইতে পারে, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই টুটি অয়েলটা বাড়ায় নিতে হবে। বাড়ায় চালাইলে কি হবে, আপনি নিজেই এটার স্মুথনেসটা বুঝবেন, যে পিস্টনকে লুব্রিকেট করার জন্য যে অয়েলটা ইউজ করা হয়
এটা তো আমি বললামই। তো যখন এই জিনিসটা লুব্রিকেট হবে গাড়ির স্মুথনেস অনেক বেড়ে যাবে। স্মুথনেস বেড়ে যাওয়ার কারণে আপনি চালায় অনেক মজা পাবেন। আর যখন টুটি অয়েলটা শেষ হয়ে যাইতে থাকে তখন কিন্তু গাড়ির স্মুথনেস কমতে থাকে, গাড়ির ভিতরে টুংটাং আওয়াজ হতে থাকে, মানে মেটালিক আওয়াজ হতে থাকে, খটখট খটখট আওয়াজ হবে। ওইটা দেখেও আপনি বুঝতে পারেন যে সাইড অয়েলটা প্রায় শেষের পথে। তো ওই সময় আপনাকে আবার ফিল করে নিতে হবে। আর যেটা তো বললামই যে 25 মিলি থেকে 30 মিলি হচ্ছে 1 লিটার তেলের সাথে আপনি মিক্স করতে পারবেন। তো যাদের ধরেন সাইড অয়েলও ঠিক আছে, অয়েল পাম্পও ঠিক আছে, এনারা বলে মাঝে মাঝে বলে যে এই ট্যাঙ্কিতে দেওয়া যাবে না, তেলের সাথে ডাইরেক্ট মিক্স করা যাবে না। তাদের জন্য আমার কথা হচ্ছে তেলের সাথে দেওয়া যাবে, তেলের সাথে অবশ্যই দেওয়া যাবে। সেই ক্ষেত্রে আপনার সাইড অয়েলের যে পাম্পটা, এটা সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। পাম্প যদি কমানো থাকে সেই ক্ষেত্রে আপনি হচ্ছে তেলের সাথে ওই পরিমাণ, যেটা 25 থেকে 30 মিলি বললাম লিটারে, পার লিটারে, তার চেয়ে কম পরিমাণ দিতে হবে। আদারওয়াইজ কী হবে, 25 থেকে 30 নর্মাল রিকোয়ারমেন্ট। তো আপনার পাম্প তো কিছুটা সাপ্লাই দিচ্ছে, একদম কমানো থাকলেও কিছু সাপ্লাই দিচ্ছে। এখন আপনি 25 থেকে 30 ml অ্যাড করে দিলেন, তাহলে কি হলো, এটা প্রায় 40-45 ml এর কাছাকাছি কিন্তু চলে গেল লিটারে, পার লিটারে। তো সেই ক্ষেত্রে ওই প্রবলেমটা তৈরি হবে আপনার। গাড়ির রানিং অবস্থায় বন্ধ হবে না, কিন্তু বন্ধ হইলে হয়তো স্টার্ট আর নাও নিতে পারে। তখন প্লাগ খুলে ওইটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে ড্রাই করে আবার স্টার্ট দিলে আবার ওই স্টার্ট হবে, এবং স্টার্ট থাকা অবস্থায় খুবই স্মুথ থাকবে। কারণ খুব বেশি সাইড অয়েল দিলে কোনো সমস্যা নাই রানিং অবস্থায়, কিন্তু গাড়ি একবার বন্ধ হয়ে গেলে তখন যদি এই পরের বন্ধ করার পরে এক কিকে স্টার্ট না নেয়, পরবর্তীতে আপনার আর স্টার্ট নেবে না। এটা গেল। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এক ভাই আমারে জিজ্ঞেস করছে যে ভাই ইঞ্জিন ফ্লাশ দেওয়া যাবে কিনা, ইঞ্জিন ফ্লাশ দেওয়া যাবে কিনা। তো এটার উত্তর হচ্ছে যে আপনি যদি ইঞ্জিন ফ্লাশ দেন অবশ্যই রেগুলারলি করতে হবে। হুট করে আমার গাড়ির অবস্থাটা দেখেন, খুবই খারাপ অবস্থা। আমি গ্রামে যাইতে হয় প্রতিদিন, যার কারণে রাস্তা খুবই খারাপ, অফ রোডিং করে যাইতে হয় হ্যাঁ কাটু কাদার ভিতর দিয়ে। তো গাড়ির অবস্থা দেখেন। তো এই অবস্থায়ও যদি আমি গাড়িটারে ধুই, গাড়ি ধোয়ার পরে কিন্তু দেখবেন যে গাড়ি আর আপনার গাড়ি নাই, গাড়ি বাইরে থেকে চকচকা হয়ে যাবে, কিন্তু কোনো না কোনো ফল্ট আপনার আসবে। কারণ কি, এই ময়লাগুলা আপনার জায়গাগুলোকে ফিল করে রাখে। তেমনি ইঞ্জিনের ভিতরে যেসব রাস্ট জমে গেছে, এটা আমাদের হিউম্যান বডির মতো। এই একটা বাইক যেটা আপনারা কোনো সময় না বলবে না, যদি কারেন্ট সাপ্লাই ওকে থাকে আপনারা বলবে না যে ভাই আমি যাব না, স্টার্ট হব না। সব ওকে থাকলে অবশ্যই স্টার্ট হবে। তো সাইড অয়েলটা বাড়ায় চালাবেন। আর ইঞ্জিন অয়েল আপনি ফ্ল্যাশ দেন আর না দেন, ইঞ্জিন অয়েল নিয়ে একটা কথা আছে। ইঞ্জিন অয়েল কিন্তু এখানে আপনার ইন্ডিকেট করাই আছে, অনেকে জানে না, অনেক মেকানিকও জানে না। এটা 650 লেখা আছে, 650ই দেবেন, কম বা বেশি দিবেন না। কারণ এটা পরিমাপ করেই এটার মাপ নির্ধারণ করা হয়েছে। ইঞ্জিনের চেম্বার খুব ছোট, তো এখানে 650 ml দিলেই পারফেক্ট। আর ইঞ্জিন অয়েল ড্রেন দেওয়ার ব্যাপারে একটা কথা বলি, সেটা হচ্ছে ইঞ্জিন অয়েলটা আপনারা ড্রেন দেওয়ার চেষ্টা করবেন হচ্ছে যদি নিজে নিজে দেন, নিজে নিজে দিলে ভালো কথা। যদি মেকানিকের কাছ থেকে দেন তাহলে হচ্ছে গাড়িটা কিছুক্ষণ ডাবল স্ট্যান্ড করে রাখার পরে দিলে ভালো। আর যদি নিজে দিতে পারেন সেক্ষেত্রে হচ্ছে মানে রাত্রেবেলা গাড়িটা এনে রাখলেন, রাখার পরে সকালবেলা স্টার্ট দেওয়ার আগে আপনি যদি ড্রেন নাটটা খুলে দেন, তাহলে মোটামুটি রাস্ট 80% ওই তলানিতে চলে যায়, এবং পুরো ইঞ্জিন অয়েলটা একদমই নিচে, সব কিছু থেকে কাঁচায় একদম নিচে চলে যায়। নিচে যাওয়ার কারণে পুরোপুরি পিওর ময়লা যেই গাঁতগুলা, এগুলা ওইটা চলে যাওয়ার সম্ভাবনা আছে। সেই ক্ষেত্রে হচ্ছে ইঞ্জিন ফ্লাশ ইউজ না করলে হবে। আর ইঞ্জিন ফ্লাশ ইউজ করা ভালো, যদি মানে সব সময় না, হঠাৎ ইউজ করবেন। আর ইউজ করলে যেটা বললাম সেটা হচ্ছে ওই খটখটা আওয়াজ হতে পারে, কারণটাও বলছি। আর আরও একটা ব্যাপার হচ্ছে যে সেটা বাইক যদি রেগুলার পরিষ্কার করেন তাহলে খুবই ভালো কথা। আর যদি হঠাৎ পরিষ্কার করতে পারেন, গাড়িতে কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দিতে পারে। এটা গাড়ির প্রবলেম না, এটা আমাদের যারা রাইডার আছে আমাদের প্রবলেম। তো গাড়ির যত্ন নিতে হবে। যদি ভালো মতো জানা না থাকে, চেনগুলো লুপ করতে হবে, কিছুদিন পর চেন খুলে ক্লিন করে লুপ করতে হবে। আমার এই ম্যাগনেট কভারের ভিতরে প্রচুর ময়লা জমা আছে, ম্যাগনেট কভারের ভিতরে। তো আজকে এই পর্যন্তই থাক, সবাই ভালো থাকবেন, সেফলি রাইড করবেন। ক্যামেরাটার প্রবলেমের কারণে দুঃখিত, ক্যামেরা শেক করতেছে। দেখা হবে ইনশাল্লাহ।